strike into the crowd. India lift the World Cup after 28 years. Bronze medalist representing India. Silver medalist representing India. Saina Nehwal. যারা দেশের জন্য স্বর্ণপদক জেতেন, যারা দেশকে যে কোনো ক্ষেত্রে 1 নম্বর স্থানে পৌঁছে দেন, সরকার আর প্রশাসন তাদের দুহাত ভরে পুরস্কৃত করেন, সম্মানিত করেন। এই ন্যাশনাল হিরোদের ভালো চাকরি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, সম্পত্তি দেওয়া হয়। আর এই সব কিছু ওনাদের প্রাপ্য, কারণ ওনারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু দেশের এমন কিছু সাহসী ছেলে আর মেয়ে আছে যাদের দেশপ্রেম আর সাহসিকতার গল্পগুলো সরকার, মিডিয়া, সমাজ সবার স্মৃতি থেকে মুছে যায়, অখ্যাতির অন্ধকারে বিলীন হয়ে যায়। বললাম তো তোমাদের দুজনকে, স্যার এখন অফিসে নেই। তো উনি কবে ফিরবেন? সেটা তো বলতে পারবো না, 2 দিন, 7 দিন, 15 দিন, 1 মাসও হতে পারে। আরে দাদা, একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, নামান নামান নামান। হ্যাঁ, তলে একটু হাত দিন। সাবধানে, পড়ে না যেন, কাঁচের জিনিস আছে। হ্যাঁ, নিয়ে আসুন। আস্তে আস্তে, সাবধানে। হ্যাঁ, ও, এই যে, এদিকটা দিয়ে নিয়ে চলো, নিয়ে চলুন, এদিকটা, নিয়ে চলুন। এদিকটা। এদিক দিয়ে, এদিক হ্যাঁ, দিয়ে। দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে। ভয়ের কিছু নেই, ও আমাদের মন্টু। স্বপনদা, একজন পিটি টিচার আছে, লোকটার নাম হলো মৃণাল। বাড়িতে আজকাল অনেক কেনাকাটা হচ্ছে, টিভি, ফ্রিজ, আরও কত কি। কত চাওয়া যেতে পারে? 5 তো অনায়াসেই দিয়ে দেবে। চিড়ু, গোপী, এই কাজ তোমরা দুজন করবে। আর হ্যাঁ, পরশুর মধ্যে টাকা হাতে পাওয়া চাই। এর বেশি অপেক্ষা করা উচিত হবে না, আমাদের গুলি প্রায় শেষ হবার মুখে। এইটা মোবাইল নাম্বার মৃণাল চৌধুরীর, একটু সামলে। ও কিন্তু একটু পালোয়ান গোছের লোক। মধুদা, ভেতরে রাবার ছিল না? ছিল। যখন স্যার আমাকে এই বক্সটা দিয়েছিল তখন সব ছিল এর মধ্যে। তুমি ধরেছো কেন? তোরা দিন দিন কি ছোট হয়ে যাচ্ছিস নাকি? সকাল সকাল শুরু করে দিলি। মা, দাদা আমার এই বক্স থেকে রাবারটা হারিয়ে ফেলেছে। ও মিথ্যে কথা বলছে, আমি ওর রাবারে হাতই দিই না। ঠিক আছে রতন, এখানেই কোথাও হবে, আমি খুঁজে দেব। এখন চলো, স্কুল যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, চল। এরপরে যদি তুই আমার বক্সটা ধরেছিস তোকে দেখে নেব। আগে নিজের মুখটাকে আয়নায় দেখ। আসছি বাবা। হ্যাঁ ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়াশুনো করিস। অরবিন্দ, আরে রতন, চল দৌড়াবো, চল চল। 1 2 3। আমি আগে এসেছি। আরে বাবা, এটুকুতেই হাঁপাচ্ছিস? আরে তোদের বাড়ি থেকে স্কুল মাত্র 1 কিলোমিটার দূরে, আর তাতেই এই হাল। কামান ফাস্ট, ক্লাসে ঢোকো। চলো চলো চলো, শাবাশ। চলো ক্লাসে যাও। হ্যালো হ্যালো, মৃণাল চৌধুরী। হ্যাঁ বলছি। 5 লাখ টাকা তৈরি রেখো, কাল আমরা আসছি। 5 লাখ? কে বলছেন আপনি? এলজি।
কিন্তু কিন্তু আমি তো কোনোভাবেই কোনো দোষ করিনি রে ভাই। টাকা না দিলে বেইমানি করা হবে আমাদের সাথে, সমস্ত অসম সংগঠনের সঙ্গে। আর বেইমানদেরকে আমরা একদম শেষ করে ফেলি, পুরো পরিবারের সাথে। না না, কাল সকালে 5 লাখ টাকা। কাল 5 লাখ। 2004 সাল উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে পাওয়ার স্ট্রাগল চরমে পৌঁছেছিল। সাধারণত এই অর্গানাইজেশনগুলোর ফান্ডিং এক্সটর্শন আর কিডন্যাপিং এর মাধ্যমে হতো। বিচ্ছিন্নতাবাদীর মন্ত্রে দীক্ষিত এই যুবকেরা 24 ঘন্টা সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই করছিল। ওদের প্রতি মুহূর্তে ফান্ডিং এর প্রয়োজন ছিল, অস্ত্রের জন্য, খবর কেনার জন্য, বেসিক্যালি বেঁচে থেকে লড়াই করার জন্য। রাজধানী গুয়াহাটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কামরূপ জেলায় ডাকুয়াপাড়া গ্রাম অবস্থিত। সেখানকার একটা স্কুলের পিটি টিচারের থেকে এএলজি নামক বিচ্ছিন্নতাবাদী দল 5 লাখ টাকা দাবি করে, আর সেটা পূরণ করার জন্য মাত্র 1 দিন সময় দেওয়া হয়। গুড মর্নিং বসো 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 বসো। আচ্ছা বলো দেখি, তোমাদের মধ্যে কতজন আছে যারা মনে করে যে পৃথিবী গোল নয়? না স্যার, পৃথিবী গোল। পৃথিবী গোল? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো দেখি, এখানে থাকা লোকগুলো গড়িয়ে পড়ে না কেন নিচে? অরবিন্দ, বেঞ্চের ওপর দাঁড়া তো একবার। স্যার আমি কিছু করিনি। আরে তুই কিছু করিসনি, তবে করবি, দাঁড়া। আচ্ছা এবার ওপরের দিকে লাফ দে দেখি। এই কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল রে? আরে কোথায় গেল? স্যার আমি এখানে। আরে ও এখানে কি করছে? আরে তুই উপরে গিয়েছিলি না? বস বস। আমাদের সকলের একটা বন্ধু আছে, গ্র্যাভিটি, অভিকর্ষণ বল, যেটা আমাদের টেনে ধরে রাখে, না পড়তে দেয় না উড়তে দেয়। এই যেমন ধর এই বইটা, এই বইটা না পড়ে যাচ্ছে না উড়ে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ তাহলে স্যার এই যে চাঁদ, তারা আর অন্য গ্রহরা, এরা কেন নিচে পড়ে যায় না? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে কি হয় জানিস তো, যে এই বলটা স্থির আছে, এটা নিজে থেকে কখনো নড়তে পারবে না। আমি এ, বলটা বি, আমি এই বলটাকে এবার ছুড়ে দিচ্ছি, ক্যাচ। ভেরি নাইস। এখন কি হলো? এই পুরো ক্লাসের মধ্যে এই বলটা আর কারুর কাছে গেল না, কিন্তু রতনের কাছে কেন গেল? কারণ আপনি আমার দিকে ছুঁড়েছেন। ভেরি নাইস। আসলে বিষয়টা হলো, আমি একটা বল প্রয়োগ করে এই বলটাকে একটা নির্দিষ্ট দিশায় পাঠালাম। একটা জিনিস মনে রাখিস, কোনো জিনিস নিজে থেকে 1 ইঞ্চিও সরতে পারে না যদি না বাইরের কোনো শক্তি এসে ওর ওপর প্রভাব বিস্তার করে। এটা হলো নিউটনের প্রথম সূত্র, ল অফ ইনার্শিয়া, বুঝলি? ইয়েস স্যার। ভেরি গুড। আমি আগে ধরেছি, আমি আগে ধরেছি, আমি আগে ধরেছি, আমি আগে ধরেছি, না না আমি আগে ধরেছি। চল আর মাত্র 4টেই গুলি আছে। গুলি কেনার টাকা জোগাড় করতে না পারলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। চিরু, গোপী, তোমরা যাও আর যেভাবেই হোক টাকা নিয়ে এসো ওই মাস্টারের কাছ থেকে। ঠিক আছে, হ্যাঁ চলো চলো। হ্যালো মাস্টারমশাই, চুপচাপ স্কুলের উঠোনে এসে টাকাটা আমাদেরকে দিয়ে যাও। আরে ভাই শুনুন, আপনি তো আমার কথা শুনছেন না। বাইরে এলে শুনবো, টাকাটা আমাদেরকে দিয়ে দাও। আমরা স্কুলের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। মৃণাল স্যার, আপনাকে চিন্তিত লাগছে? না শুনুন, ঠিক আছে স্যার, আপনাকে ঠিক লাগছে না? এলজি, আসাম লিবারেশন গ্রুপ? আসাম লিবারেশন গ্রুপ কম্পাউন্ডে ওরা সবাই, ওরা আমার থেকে 5 লাখ টাকা চাইছে।
জানি না ওরা আমাকে কেন নিশানা বানাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। ওরা বলছে আমি যদি বাইরে না যাই তো ওরা আমার ফ্যামিলিকে শেষ করে দেবে, কিন্তু কেন? আপনি চিন্তা করবেন না, আমি কথা বলছি। টাকা কোথায়? দেখুন 2 মিনিট আগে কথা বলি আমরা। আগে টাকা দাও। টাকা কোথায়? দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, টাকা নেই। ভুল তুই করছিস মৃণাল মাস্টার। দেখুন আমরা সবাই পিছনে সরে যাও। দেখো আমাদের শুধু 5 লাখ টাকা দরকার, যার কাছে যত টাকা আছে নিয়ে চলে এসো, না হলে আমরা সবাইকে মেরে ফেলবো। আমাদের কাছে গ্রেনেডও রয়েছে, সবাইকে মেরে ফেলবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সুমিত, সুমিত, পুলিশ! আরে কেউ পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো! অ্যাম্বুলেন্সকে খবর দাও তাড়াতাড়ি। ইয়েস স্যার। কোন দিকে গেছে? ওরা জঙ্গলের দিকে পালিয়েছে অফিসার, আর আমাদের 2জন স্টুডেন্ট ওদেরকে তাড়া করেছে। রতন আর অরবিন্দ ওদের পিছনে ছুটেছে। একটা ইউনিট এখানেই থাকবে, আমি নাগেশ আর চেতনকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি। Okay, sir. কাম অন ফাস্ট, চলো। ছাড় নাহলে গুলি মেরে দেবো। ধরো, ধরো একে। ইয়েস স্যার। আচ্ছা তুমি ঠিক আছো তো? ওরা তো 2জন ছিল। একজন ভয় পালিয়ে গেছে। ধরো বেটাকে, ছাড়বে না। স্যার, সুমিত স্যার, স্যার। এনাকে কাছ থেকে গুলি মারা হয়েছে, আর এখানে আসার আগেই ওনার মৃত্যু হয়েছে। বছর বয়সী সায়েন্স টিচার সুমিত বড়ুয়া নিজের কলিগের হয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলতে গেছিলেন, কিন্তু ওরা সুমিতকে হত্যা করে। সুমিত ওনার স্কুলে খুবই জনপ্রিয় টিচার ছিলেন, স্টুডেন্টরা ওনাকে খুবই ভালোবাসত। স্কুলের 2জন ছাত্র অরবিন্দ আর রতনের কাছে উনি হিরো ছিলেন, রোল মডেল ছিলেন। ওরা ওদের প্রিয় সুমিত স্যারের হত্যা সহ্য করতে পারেনি। এই 2জন স্কুল ছাত্র নিজেদের প্রাণের মায়া না করে ওই 2জন বিচ্ছিন্নতাবাদীকে জঙ্গলে তাড়া করলো, আর তাদের মধ্যে একজনকে ওরা ধরেও ফেললো।
এই গ্রেফতার হওয়া বিচ্ছিন্নতাবাদী পুলিশের কাছে নিজেদের অনেক তথ্য তুলে দিল। ওই আমাদের প্লাটুন। প্ল্যাটুন প্ল্যাটুন তো সাহসী সেনাদের হয়, তোরা শালা একটা ভীতু আতঙ্কবাদী, তোদের কি হয় জানিস? গ্যাং হয়, গ্যাং। কি আমাদের হয়? গ্যাং। বল, কোথায় লুকিয়েছে? স্যার, জঙ্গলের ভেতরে 20 কিলোমিটার। এতে এখনো আগুন আছে, ওরা খুব একটা বেশি দূরে যায়নি, চলো। আমাদের ফরমেশনস ক্রমাগত এগোচ্ছে। দুজন ধরা পড়েছে আর বাকি টেররিস্টরা জঙ্গলের গভীরে চলে গেছে। স্যার একদিন তো বেরোবেই, আর কতদিন থাকবে ওরা ভিতরে? যতই গভীরে যাক আমরা ছায়ার মতো ওদের অনুসরণ করব। বাই দ্য ওয়ে, ওই ধৃত ব্যক্তি কিছু বললো? ওদের সর্দারের নাম স্বপন বড়ুয়া। স্বপন বড়ুয়া, এই নামটা তো আমাদের ইন্টেলিজেন্স রাডারেও আছে। এখন আমরা স্কুলটাকে পুরো ঘিরে রেখেছি, আমরা পুরোপুরি প্রস্তুত। আমি জানি না কেন অফিসার, ওই লোকগুলো আমাদের স্পোর্টস টিচার মৃণাল চৌধুরীর কাছে এত টাকা কেন চাইলো? আরে সুমিত তো শুধু ওদের বলতে গেছিল যে ওদের হয়তো কোনো রকম ভাবে কিছু ভুল হচ্ছে, অ্যান্ড দে শুট হিম। সোজা গুলি করে দিল। দেখুন প্রিন্সিপাল, আপনাদের ওই দুই স্টুডেন্টস সত্যি দারুণ কাজ করেছে, কিন্তু ওদের দুজনেরই এখন জীবনের ঝুঁকি রয়েছে। ও মাই গড। দেখুন, এই টেররিস্টদের খোঁজর গ্রামে গ্রামে ছড়িয়ে রয়েছে, আর স্বপন বড়ুয়ার গ্যাং এই দুটো ছেলের ওপর তাদের প্রতিশোধ নেবার চেষ্টা করবে। তাহলে এখন অফিসার আপনি আমাদের কি করতে বলছেন? দেখুন, আমরা ওই দুটো ছেলেকে আমাদের সঙ্গে আমাদের বেস ক্যাম্পে নিয়ে যাব, সেখানেই ওরা সম্পূর্ণভাবে সিকিউর থাকবে। ভেরি গুড। আর ওদের পরিবারকেও বোঝাতে হবে প্রিন্সিপাল, দিস ইজ ভেরি সিরিয়াস। ওকে। আপনাদের বেস ক্যাম্পে আমাদের ছেলেদের রাখবেন কেন স্যার? সাহেব, ওরা কি ওদের নিজেদের গ্রামে সুরক্ষা পেতে পারে না? দেখুন, আপনাদের ছেলেরা একজন ভয়ঙ্কর সন্ত্রাসবাদীকে ধরে আমাদের হাতে তুলে দিয়েছে, কাজেই দলের লোকেরা এখন ওদের পিছনে পড়ে যাবে। ওদের দুজনকে এখানে আমাদের পক্ষে প্রোটেকশন দেওয়া খুব শক্ত। বেস ক্যাম্পই সবচেয়ে ভালো জায়গা, অন্তত কিছুদিনের জন্য। কিছুদিনের জন্য? কতদিনের জন্য স্যার? আমরা যতদিন না বুঝবো ওরা সম্পূর্ণ নিরাপদ। কিন্তু সাহেব, ওদের স্কুল? অর্ণববাবু, মলয়বাবু, আপনাদের ছেলেরা আপনাদের দেশের, স্কুলের, অসমের সবার মাথা উঁচু করে দিয়েছে। ওরা যেটা করেছে সেটা রোজ রোজ হয় না, আর আমরা জানি যে ওরা দুজনেই খুব ছোট। ওদের বাড়ি আছে, স্কুল আছে, সবকিছু আছে, কিন্তু অ্যাডজাস্ট করতেই হবে। স্কুল মিস করতে হবে। কি বলছেন সাহেব? সামনে পরীক্ষা রয়েছে, ওদের তো পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। না, হবে না। আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি যাতে এরা ফিরে এসে সব পরীক্ষা দিতে পারে। তার মানে আপনি এদের ওখানে দীর্ঘদিন থাকার জন্য নিয়ে যেতে চাইছেন? আপনারাও তো আপনার বাচ্চার দীর্ঘায়ু চান, তাই প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন। নিজের খেয়াল রাখো রবি। হ্যাঁ, নিজের খেয়াল রেখো, সাবধানে কোনো থাকিস। ঝুঁকিপূর্ণ কাজ করো না, ঠিক আছে? খাওয়া দাওয়া করিস বাবা। ঠিক আছে। একটা পরামর্শ আছে আপনাদের দুটো পরিবারের জন্য আর সমস্ত গ্রামের জন্য। আপনারা প্রত্যেকে আপনাদের মুখ একেবারে বন্ধ রাখবেন। আপনারা কেউ এই ছেলে দুটোর ব্যাপারে, এই ঘটনার ব্যাপারে বা কোনো কিছুর বিষয়ে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। সময় খুব খারাপ যাচ্ছে, কেউ এই বিশ্বাসযোগ্য নয়, ঠিক আছে? বিচ্ছিন্নতাবাদী আর সশস্ত্র সেনাদের মধ্যে লড়াই চলতে থাকলো। কিছু লোক মারা গেল, কিছু ধরা পড়ল, কিন্তু এসব সত্ত্বেও মানুষের মধ্যে ওদের আতঙ্ক কমলো না। ওদের হুমকি প্রায়ই সত্যি হয়ে যেত। এই দুই স্কুল বয় অরবিন্দ আর রতনের প্রাণের ঝুঁকিটা একটা নির্মম সত্য ছিল। এই দুজন টিনেজারের জীবন যেন একটা ওয়ান ওয়ে স্ট্রিটে ঢুকে পড়েছিল, যেখানে প্রতি পদক্ষেপে রেড সিগন্যাল রয়েছে। সাবধান! অল ব্যাটালিয়ন বাই মুর! परेड आगे से तेज चल!
আমি তো শুনলাম জঙ্গলের মধ্যে 5-6 কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে ওই দুটো ছেলে ওদের ধরেছে। ওরা দুজনে কোন ক্লাসে পড়ে? না দাদা, ওটা ঠিক আমার জানা নেই। নামটা তো তুমি জানো নাকি? দাদা, যখন ফৌজিরা এখানে এসেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখানে ছিলেন না বুঝি? না, ছিলাম না। কেন? আরে ওই বাচ্চা দুটোর নাম নিলে না তো ঠাই ঠাই ফৌজিরা আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, তার মানে ছেলে দুটো এখন ফৌজিদের কাছে। দাদা, যখন ফৌজিরা এখানে এসেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখানে ছিলেন না বুঝি? না, ছিলাম না। কেন? আরে ওই বাচ্চা দুটোর নাম নিলে না তো ঠাই ঠাই ফৌজিরা আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, তার মানে ছেলে দুটো এখন ফৌজিদের কাছে, ওদের ক্যাম্পে না? না দাদা, ওসব আমি জানি না। অরবিন্দ, আর ভাল লাগছে না। আর আমারও ভাল লাগছে না। মেজর সাহেবের সঙ্গে কথা বলবো? 1 মাস হয়ে গেল এখানে এসেছি। আই আন্ডারস্ট্যান্ড বয়েজ, এই পরিবেশে তোমরা অভ্যস্ত নও, কিন্তু ওরা তোমাদের ধরবার জন্য ওত পেতে আছে। আমরা ওদের সঙ্গে লড়ছি আর এই লড়াই আরো কিছুদিন চলবে। বাড়ির কথা মনে পড়ছে। মা বাবাকে অনেকদিন হয়ে গেল, একবারও দেখিনি। লিসন বয়েজ, শক্ত হতে হবে আমাদের জওয়ানদের মতো। ওরাও তো তোমাদের সুরক্ষার জন্য, এই দেশের সুরক্ষার জন্য বহুদিন নিজের পরিবার থেকে দূরে থাকে। স্যার, আমাদের মা বাবা কি এখানে এসে থাকতে পারে? লিসন বয়েজ, একটু বোঝার চেষ্টা করো। এটা একটা মিলিটারি ক্যাম্প, এখানে ফ্যামিলি থাকা সম্ভব নয় তো। তাহলে মাঝে মাঝে ওনাদের আসতে বলুন না স্যার, অথবা আমাদের ওখানে নিয়ে চলুন। কিছু একটা করুন প্লিজ। আমি ব্যবস্থা করব, তবে কিছুদিন বাদে। এখন ওদের ইনফরমাররা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। যে কোনো একটা পদক্ষেপ তোমাদের গ্রামের পক্ষে, তোমাদের বাবা মার পক্ষে বিপজ্জনক হতে পারে, আর তোমাদের পরিবার বিপদে পড়ে যেতে পারে। দু মাস হয়ে গেল, রতনের কোনো খবর নেই। আমি ফৌজিদের সঙ্গে কথা বলেছি পারমিতা। ওরা বললেন যে এটা উচিত সময় নয় ওদের এখানে নিয়ে আসার। জানি না কি হবে। নমস্কার মলয়দা। নমস্কার। নমস্কার মলয়দা, এই তোমার ছেলে অরবিন্দকে কয়েকদিন দেখছি না যে। ওকে আমি গৌহাটি পাঠিয়েছি পড়ার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা গৌহাটিতে কোথায়? বড় স্কুল আছে না, কমিউনিট। আচ্ছা আচ্ছা। আর ওই যে আমাদের অর্ণবদা ছেলে রতন, ও কি গেছে নাকি তোমার ছেলের সঙ্গে গৌহাটি? না না, ও তো একাই গেছে, ওর ব্যাপারটা জানি না। না না না, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। আরে দুজনে খুব ভালো বন্ধু না? আরে দেখতে পাচ্ছি না ওদের কতদিন। হ্যাঁ ঠিক আছে, আসি মলয়দা। আচ্ছা চলো। কদম তাল শুরু হওয়া শুরু কর। ক্যাচ, ভেরি নাইস। এই কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল রে? আমি এখানে। চল রেস করি। না রে, ভালো লাগছে না। প্রাণ! 2004 সালে শেষ হলো, 2005-এ শুরু হলো। বিচ্ছিন্নতাবাদী আর প্রতিরক্ষা বাহিনীর মধ্যে প্রবল লড়াই চলছিল। এই আলাদা আলাদা গ্রুপগুলো ছড়িয়ে পড়ল, ভাঙতে লাগলো। অবশেষে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ কমে যেতে শুরু করলো। অনেক বিচ্ছিন্নতাবাদী মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলে হতাশ হয়ে স্যারেন্ডার করলো। এই সমস্ত যুবকেরা নর্মাল জীবন কাটাতে চাইছিল, আর এই সমস্ত কারণে অরবিন্দ আর রতনের কাছেও নিজের নিজের বাড়ি ফেরার সুযোগ এলো। এই চিচকাদুনে, ভালো করে দেখ নিজের পেন্সিল বক্সটা। সব জিনিসগুলো ঠিকই আছে, কোনো জিনিস এদিক থেকে ওদিক যায়নি, বুঝেছিস?
এই রতন, ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করিস, ঠিক আছে? রতন আর অরবিন্দ, আমরা সমস্ত শিক্ষক আর বোর্ড সবাই জানি যে তোমাদের উপর কি ঝড় গেছে। এতদিন ধরে স্কুলের বাইরে থাকা, পড়াশোনার বাইরে থাকা খুব একটা সহজ কাজ নয় বাবা। কিন্তু বাবা, জীবনে উন্নতি করতে গেলে এক্সাম তো তোমাদের দিতেই হবে। সেই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনের জন্য দ্বিতীয়বার এক্সাম নেওয়া হবে। কিন্তু হ্যাঁ, এক্সাম তোমাদের পাশ করতেই হবে। রতন আর অরবিন্দ, আমরা সমস্ত শিক্ষক আর বোর্ড সবাই জানি যে তোমাদের উপর কি ঝড় গেছে। এতদিন ধরে স্কুলের বাইরে থাকা, পড়াশোনার বাইরে থাকা খুব একটা সহজ কাজ নয় বাবা। কিন্তু বাবা, জীবনে উন্নতি করতে গেলে এক্সাম তো তোমাদের দিতেই হবে। সেই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনের জন্য দ্বিতীয়বার এক্সাম নেওয়া হবে। কিন্তু হ্যাঁ, এক্সাম তোমাদের পাশ করতেই হবে। এখন রতন 21 বছর আর অরবিন্দ 23 বছরের যুবক। 6 বছর আগে এই দুই ছাত্র নিজেদের প্রিয় সায়েন্স টিচার সুমিত স্যারের খুনিদের তাড়া করেছিল আর তাদের ধরিয়ে দিয়েছিল। এই হত্যাকারীরা একটা বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য ছিল, যারা অসম রাজ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু এই দুই টিনেজারের এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই কি সাহসিকতার পরিচয় ছিল? সত্যিই কি এতে কোনো বীরত্ব ছিল, নাকি এটা উত্তেজনার বশে নেওয়া একটা স্পন্টেনিয়াস পদক্ষেপ ছিল, যেটা আবেগে নেওয়া হয়েছিল, ক্ষণিকের মধ্যে নেওয়া সিদ্ধান্ত ছিল? সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে এই দুজনকে অনেক মূল্য দিতে হলো। এই দুজনেরই জীবনের ঝুঁকি ছিল, আর প্রশাসন ওদের সুরক্ষা দিয়েছিল। কিন্তু সুরক্ষার সেই কবচ ওদের নিজের পরিবার থেকে, একটা নর্মাল জীবনের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। ওদের প্রতিরক্ষা বাহিনীর সিকিউরিটিতে আনার সময় বয়স ছিল মাত্র 15 বছর আর 13 বছর। এটা কি অসম্ভব ছিল যে ওরা দুজন নিজেদের বাড়িতে নিজের পরিবারের লোকেদের তত্ত্বাবধানে নিজেদের শৈশব পার করত? শেষ পর্যন্ত এই 6 বছরে এই ছেলে দুটোর কি অবস্থা হয়েছিল? ওরা বেসিক সার্ভাইভালের জন্য দয়া প্রার্থী কেন? দুজন নিজের নামের সঙ্গে লাগা হিরোর ছাপটা মুছে শুধু সার্ভাইভ করার চেষ্টা কেন করছিল? কালকের এপিসোডে আমরা আপনাদের দেখাবো এই স্পেশাল কেসের শেষ আর অন্তিম অংশ, যেখানে ক্রাইম পেট্রোলের টিম এই দুই যুবকের কথা তুলে ধরল আর প্রশাসনের দরজায় কঠোর করাঘাত পড়ল। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। এটা দুজন টিনেজারের ঘটনা, অরবিন্দ আর রতন, যারা কিনা অসমের কামরূপ জেলার ডাকুয়া পাড়াতে থাকত। আসুন দেখি এই কেসটার দ্বিতীয় তথা শেষ ভাগ। 2004 সাল, কামরূপ জেলার ডাকুয়া গ্রাম অসমের রাজধানী গুয়াহাটি থেকে 40 কিলোমিটার দূরে। একটা উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী নিজেদের গতিবিধির ফান্ডিংয়ের জন্য গ্রামের স্কুলের পিটি টিচার মৃণাল চৌধুরীর কাছ থেকে 5 লক্ষ টাকার এক্সটর্শন দাবি করে। সেই স্কুলেই সুমিত বড়ুয়া নামে একজন সায়েন্স টিচার আছে, যাকে সব স্টুডেন্টই খুব ভালোবাসে, বিশেষ করে দুজন ছাত্র রতন আর অরবিন্দ। সন্ত্রাসবাদীরা যখন পিটি টিচারের কাছ থেকে টাকা চাইতে আসে, তখন পিটি টিচার মৃণাল চৌধুরী ভয়ের চোটে ঠান্ডা হয়ে যান। সায়েন্স টিচার সুমিত সিদ্ধান্ত নেন যে উনি সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা করে তাদের বোঝাবেন যে তাদের হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর ওরা হয়তো কোনো ভুল মানুষের থেকে টাকা দাবি করছে। সুমিত বড়ুয়া যখন স্কুলের কম্পাউন্ডে দুজন সন্ত্রাসবাদীর সঙ্গে কথা বলার জন্য প্রবেশ করেন, ওরা তখন সুমিতকে গুলি করে মেরে দেয়। পুরো স্কুল আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু সুমিতের প্রিয় স্টুডেন্ট রতন আর অরবিন্দ সুমিতের লাশ দেখে ক্ষোভে ফেটে পড়ে।
ওরা সন্ত্রাসবাদীদের ধাওয়া করে, সন্ত্রাসবাদীদের গুলি শেষ হয়ে যায় আর ওরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। অরবিন্দ আর রতনও ওদের পিছনে দৌড়োয় আর তাদের মধ্যে থেকে একজন সন্ত্রাসবাদীকে ধরে ফেলে আর তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ স্কুলকে প্রোটেকশন দেয় ঠিকই, কিন্তু এবার রতন আর অরবিন্দের জীবনের আশঙ্কা দেখা দেয়, কারণ সন্ত্রাসবাদী সংগঠন এবার ঠিক প্রতিশোধ নেবে। রতন আর অরবিন্দের পরিবারের উপরও বিপদ নেমে আসতে পারে। সব দিক নজরে রেখে স্থানীয় আর্মি পোস্টের অফিসার মেজর রাওয়াত রতন আর অরবিন্দকে তার ক্যাম্পে নিয়ে আসেন। ওরা ওখানে সুরক্ষিত থাকে ঠিকই, কিন্তু নিজের পরিবার আর স্কুলের থেকে অনেক দূরে সরে যায়। গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের চরদের কোনো খবর দিতে অস্বীকার করে, কিন্তু অবস্থার উন্নতি হতে সময় লেগে যায়। আর দেখতে দেখতে ছেলে দুটি তাদের নর্মাল লাইফ থেকে অনেক দূরে আর্মি ক্যাম্পে জীবন কাটাতে থাকে। সেই সময় বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের মধ্যে যুদ্ধ লেগে যায় আর অনেক সন্ত্রাসবাদী ধরা পড়ে যায় বা মারা যায় বা স্যারেন্ডার করে দেয়। যখন রতন আর অরবিন্দের জীবনে বিপদের আশঙ্কা মিটে যায়, তখন ছেলে দুটিকে আবার ওদের গ্রামে ওদের মা বাবার কাছে পাঠানো হয়। কিন্তু এই দুর্ঘটনার পর থেকে এই ছেলে দুটির সাধারণ জীবন কাটানো মুশকিল হয়ে পড়ে। এখন এই দুই সাহসী টিনেজার, যারা একসময় এক টেররিস্টকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল, এখন তাদের জীবনই এমন অবস্থায় আছে যেখানে তারা রোজই আতঙ্কগ্রস্ত হয়ে উঠছে। সব দিক থেকে তাদের উপর সমস্যার পাহাড় যেন বেড়েই চলেছে। এবার তারপর 2011 রতন আর অরবিন্দ স্থানীয় রাজনৈতিক নেতার দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আসলে এমন কি কারণ ছিল যার ফলে ওরা একজন পলিটিশিয়ানের দরজায় প্রার্থনা করতে এসেছিল? আর তাদের প্রার্থনাটাই বা কি? সরি বাবা, তোমরা দুজন ফেল করেছো। স্যার, আমাদের আরেকটা সুযোগ দিন। আমরা ঠিক পাস করব। আপনি তো আমাদের অবস্থা জানেন, মিলিটারি ক্যাম্পে ছিলাম, ঠিক করে পড়তে পারিনি। স্যার, সবে বাড়ি এসেছি, কিছুটা সময় দিন। আমরা পুরো সিলেবাস কভার করে দেব, আপনাকে পাস করেই দেখাবো। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি আরেকটা চান্স দিচ্ছি। এমনিতেই তোমাদের তো আরেকটা চান্স অবশ্যই পাওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। সত্যি খুব ভালো লাগে বাবু, তুই এত পড়াশোনা করছিস, এত পরিশ্রম করছিস, এটা দেখে। বাবা, কিছু বই কিনতে হবে আর কিছু গাইডসও কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, কত খরচ হবে? ভালো হয়েছে, আমারও। আমরা ঠিক পাস করে যাব। কিছু বলতে পারছি না। জানিস অরবিন্দ, আমার ভয় করছে। কিসের ভয় জানি না, কিন্তু ভয় করছে। ICCW, ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার, ওনারা আমাদের কাছে ফর্ম পাঠিয়েছিল এই দুজনের জন্যে, রতন আর অরবিন্দের জন্যে। আমি সেটা ফিল আপ করে পাঠিয়ে দিয়েছি। ভেবেছিলাম কে জানে, হয়তো এই দুজন সাহসী ছেলেকে রাষ্ট্রীয় সাহসিকতা পুরস্কারের জন্য নমিনেট করা হতে পারে। আর আনন্দের বিষয় এটাই যে আমাদের এই দুই সাহসী ছেলেকে নমিনেট করা হয়েছে। দিল্লিতে ডাকা হয়েছে এদেরকে, আর প্রধানমন্ত্রী নিজের হাতে এদেরকে পুরস্কৃত করবেন। আর তারপর এই দুজন ছেলে, এমনকি সমস্ত ছাত্ররা রাষ্ট্রপতির সাথে দেখা করবে। তারপর সব ছাত্ররা 26শে জানুয়ারি প্যারেডে অংশগ্রহণ করবে রাজপথে।
গ্রামবাসীরা, এই প্রথমবার আমাদের গ্রামের কোনো বাচ্চা এত বড় পুরস্কার পেতে চলেছে। অরবিন্দ আর রতন, এরা দুজন দিল্লি যাবে সাহসিকতার পুরস্কার সমারোহে অংশ নিতে, আর প্রধানমন্ত্রী এদের পুরস্কার প্রদান করবেন, আর ওরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। খুব ভালো, খুব ভালো। তোমরা দুজনে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছো। এই দুজন সাহসী ছেলের কথা অনুযায়ী আমরা আমাদের সায়েন্স টিচার সুমিত স্যারকে খুব শ্রদ্ধা করি। সন্ত্রাসবাদীরা ওনাকে মেরে ফেলেছে। ওনার মৃতদেহ স্কুলের কম্পাউন্ডে পড়ে থাকতে দেখে আমাদের আর সহ্য হলো না, আর আমরা ওদের পিছু ধাওয়া করলাম। 13 বছরের রতন আর 15 বছরের অরবিন্দ, এই দুজন বাচ্চা ছেলে নিজেদের সাহসিকতার প্রমাণ দিয়েছে আর সশস্ত্র সন্ত্রাসবাদীদের পিছু ধাওয়া করে, আর ওই দুজন অপরাধীর মধ্যে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস, ডাকুয়াপাড়া গ্রাম, জেলা কামরূপ, অসম। স্যার এসে গেছেন, আপনারা দুজনকে ভেতরে রেখেছেন, আসুন। তোমরা দুজন আমার কাছে কি চাইছো? আমরা চাকরি খুঁজছি স্যার। যে কোনো সরকারি চাকরি হলে চলবে স্যার, শুধু পার্মানেন্ট হওয়া চাই। আমরা মন প্রাণ দিয়ে কাজ করব স্যার। আমি কোনো শিল্পপতি বা সরকারি চাকরি দেওয়ার ঠিকাদার নই। খুব বেশি হলে আমি তোমাদের নাম রেকমেন্ড করতে পারি। আপনি একবার বললেই আমাদেরকে যে কেউ চাকরি দিয়ে দিতে পারে। আপনি আমাদের এই জেলার রাজার থেকে কিছু কম নন স্যার। বাস বাস, এই রাজাটা যা দ্বিতীয়বার বলতে হবে না। এটা গণতন্ত্র ভাই, গণতন্ত্র। আর আমি জনগণের চাকর। আর আমি যদি রাজা মহারাজের মতো ব্যবহার করি, তাহলে পাবলিক বলবে দেখো আমরা ইলেকশন জিতিয়ে দিলাম, আর ও এখন যথেচ্ছাচার করছে। স্যার আমরা তো কোনো কালেক্টর বা এসপি চাকরি চাইছি না, যে কোনো ছোটখাটো চাকরিই চলবে স্যার। স্যার খুব অভাবে আছি, কিছু একটা পাইয়ে দিন না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি, সরকারের কাছে রেকমেন্ডেশন পাঠিয়ে দেবো। তোমরা দুজন নিজেদের ডিটেল আমার সেক্রেটারির কাছে দিয়ে দাও। ধন্যবাদ স্যার। স্যার আপনার এই উপকার কখনো ভুলবো না স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো পর্যন্ত কোনো উপকার হয়নি, আর হবার গ্যারান্টিও নেই। রেকমেন্ডেশন পাস হবে, তারপরে হবে। ততক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টি নেই, এটা তোমরা দুজন ভালো করে বুঝে নাও, ঠিক আছে? অল দ্য বেস্ট। রতন বিশ্বাস, অরবিন্দ দাস। স্যার 2005-এ মেডেল পেয়েছিলাম। আরে বারবার মেডেল পেয়েছি এটা বলার কি আছে? আরে কেন্দ্রীয় সরকার মেডেলের সাথে সাথে 10,000 টাকা দিয়েছিল, আর রাজ্য সরকার 5,000 টাকা। তোমরা তো সে ব্যাপারে কখনো কিছু বলো না। একটা সন্ত্রাসবাদীকে ধরেছো বলে তোমরা সরকারের এখানে ঘর জামাই হতে চাও? হ্যাঁ, তোমাদের আরতি করব, কোলে নিয়ে খাওয়াবো? না না স্যার, সেরকম ব্যাপার নয়। তাহলে কিরকম? এর মানেটা কি হলো? সব সময় পুরনো টেপ রেকর্ডারের মতো মেডেল পেয়েছিলাম, বাহাদুরির কাজ করেছিলাম, এটা করেছিলাম, ওটা করেছিলাম, একই জিনিস নিয়ে বারবার আউড়িয়েই চলেছো। আরে চুপ! আরে আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের মিলিটারি দিনরাত সন্ত্রাসবাদীদের ধরছে, তাদেরকে মারছে। তারা তো কখনো সাহায্য চায় না যে স্যার এই হলো আমাদের মেডেল, এই হলো আমাদের সার্টিফিকেট। ওরা তো বলে না যে আমরা হলাম স্পেশাল, আমাদের জন্য এটা করো, আমাদের জন্য ওটা করো।
আরে কোথায় 6 বছর আগে ভুল করে সন্ত্রাসবাদীদের ধরেছিলে, সারা জীবন ধরে তোমরা সেটা ভাঙিয়েই খেতে চাও? তারপর থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ করনি, তোমরা কিচ্ছু করার চেষ্টাও করনি। আমার ছেলে সুমিত এখন তোমাদের মধ্যে বেঁচে আছে। এসো আমার কাছে, এসো সোনা, এসো আমার কাছে এসো। রতন আর অরবিন্দ, তোমরা দুজন এখন আর ছোট নও, তোমরা অনেক ঝড় সয়েছ। আর সেই কারণে এই স্কুল আর বিশেষ করে আমি তোমাদের দুজনকে দ্বিতীয়বার এমনকি তৃতীয়বার এক্সামে বসার অনুমতি দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, তোমরা দুজন এক্সাম পাশ করতে পারোনি। এই এক্সাম এডুকেশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে সমস্ত ছাত্রদের পাশ করতেই হয়, আর তোমরা দুজন এবারও আবার ফেল করেছো। সত্যি কথা বলছি, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু জানি না কেন পড়তে পারছি না। বই কেনার জন্য টাকা নেই। সুমিত স্যার যতদিন ছিল আমাদের খুব ভালো নম্বর আসতো, কিন্তু উনি চলে যাওয়ার পর আমাদের মাথা কাজই করছে না স্যার। দেখো বাবা, তোমরা সত্যিকে স্বীকার করার চেষ্টা করো, কারণ এই স্কুল তো তোমাদের আর চান্স দেবে না, আর আমার মনে হয় না অন্য কোনো স্কুলও তোমাদের চান্স দেবে। তাই সব থেকে ভালো হয় যে তোমরা দুজন অন্য কোনো কাজ শেখো, অন্য কোনো কাজ, কারণ প্রতিদিন স্কুলে আসাটা হয়তো। বাহাদুরি পুরস্কারের যে অর্থমূল্যটা তারা পেয়েছিল, অরবিন্দ আর রতন সেটা তাদের পড়াশোনায় খরচ করে দেয়, বই, গাইড, এক্সাম ফর্ম ইত্যাদিতে। এই দুজনের পরিবারের লোকজন এদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়েছিল। এনজিওর থেকে পাওয়া স্বল্প মূল্যটাও ওনারা বাচ্চাদের পড়াশোনায় খরচ করে দেন। কিন্তু রতন আর অরবিন্দ আগের মতো আর জিজ্ঞাসু ও উৎসাহী স্টুডেন্ট হতে পারছিল না, যেমনটা তারা তাদের সুমিত স্যারের সঙ্গে ছিল। এখন এই দুটি ছেলে তাদের জীবনের পাহাড়ে চড়ছিল। এই আরোহণ এবার কঠিন লড়াইয়ে পরিণত হতে চলেছিল। এই রতন, দেখ তোকে কিন্তু কেউ জোর করছে না, যদি না হয় তো না হোক, চল এসব বই খাতা বন্ধ কর, অন্য কোনো কাজে মন দে। কিন্তু বাবা। আরে কি কিন্তু করছিস বলতো? হ্যাঁ, এ তোর পড়াশোনার জন্য বই খাতা আসবে কোত্থেকে? আমি কি করে এত খরচা চালাবো? দেখ বাবা, এবার তোকে একটু পরিশ্রম করতে হবে, জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বুঝতে পারছিস বাবা? দেখ অরবিন্দ, তুই পড়ার জন্য খুব খেটেছিস, আপ্রাণ চেষ্টা করেছিস। হ্যাঁ বাবা। ব্যাস, এবার এগিয়ে চলতে হবে। তুই বুদ্ধিমান, দেখতেই তো পাচ্ছিস এখন এই একা সংসারে টানতে পারছি না, আমাদের দুজনকেই খাটতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে। মন খারাপ করিস না, তুই আর রতন বিরাট সাহস দেখিয়েছিস, মেডেল ফেডেল সব ভালো কথা, কিন্তু দুবেলা দুমুটো খাবার জোটানোও বিরাট বড় কাজ। এতে হয়তো মেডেল পাওয়া যায় না, খিদে তো মেটে, একটা ঠাঁই তো পাওয়া যায়। ফ্র্যাঙ্কলি আজ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে নিজের জন্য খেলা মানেটা কি। আমি তো শুধু টিমের জন্য খেলি। আমার উদ্দেশ্য হলো দেশের জন্য খেলা, দেশের রেকর্ডসের জন্য খেলা। আমি কখনো নিজের জন্য ভাবি না, আমি শুধু দেশকে জেতাতে চাই। অরুণ, আপনি এই দেশের লক্ষ লক্ষ বাচ্চার রোল মডেল, ওরা প্রত্যেকেই চায় আপনার মতো খেলতে। আপনার পক্ষ থেকে ওদের জন্য কি মেসেজ দেবেন? হ্যাঁ, আমি শুধু ওদেরকে এটুকুই বলতে চাই যে অর্জুন যেভাবে মাছের চোখ লক্ষ্য করত, ওদের উইকেট আর বাউন্ডারির দিকে লক্ষ্য করা উচিত। এন্ডোর্সমেন্ট, টাকা, খ্যাতি এগুলো সব পরের ব্যাপার। তারা শুধু কান্ট্রির জন্য খেলুক, মন দিয়ে খেলুক। হরি, কেটে যাচ্ছে ভাই, বাড়িতে শুধুই টেনশন, কাজ নেই, কোনো টাকা নেই। আমার বাড়িতে তো নতুন টেনশন, এখন বলছে বয়স হয়ে গেছে, বিয়ে করে নে। এত টাকা ইনকাম করিস যে বিয়ে করতে পারবি? না রে, যেদিন মজদুরি করি সেদিন কটা টাকা পাই হাতে, বিয়ে টিয়ে করার কোনো চান্সই নেই। বাড়ির লোকের পুরনো চিন্তাধারা যে বিয়ে করলে কপাল খুলবে,
আরে অরবিন্দ, রতন, তোমরা এত বড় বড় জঙ্গি মারলে, সরকার থেকে তোমাদের জন্য কিছু একটা করা উচিত ছিল। সবচেয়ে বড় কথা, স্বয়ং প্রধানমন্ত্রী তোমাদের গলায় মেডেল পরিয়েছেন। কাকা, চেষ্টা তো করছি, চিঠি লিখেছি সরকারকে। এখন শুধু উত্তরের অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার হয়তো আমাদের কথা মনে নেই, 2005 সালের 26শে জানুয়ারি আপনি আমাদের সাহসিকতার জন্য পুরস্কার দিয়েছিলেন। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস, ডাকুয়াপুরা গ্রাম, কামরূপ ডিস্ট্রিক্ট, আসাম। আমরা দুজন একজন সন্ত্রাসবাদীকে ধরেছিলাম, যে আমাদের স্কুল টিচারকে মেরে ফেলেছিল। স্যার, এই চিঠিটা আমরা আপনার কাছে চাকরির আবেদনপত্র হিসেবে পাঠাচ্ছি। স্যার, আমরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের থেকে যে ক্যাশ পেয়েছিলাম তা পড়াশোনা করতেই ব্যয় করে ফেলেছি। কিন্তু ভাগ্য খারাপ যে আমরা বেশি দূর পড়াশোনা করতে পারিনি, আর বেশি দূর পড়ার জন্যও আমাদের কাছে টাকা ছিল না। আমরা ডেইলি মজদুরি করি। আমরা এটা বলছি না যে আমাদের সরকারি চাকরি এই কারণে পাওয়া উচিত যে আমরা ছোটবেলায় সাহসিকতার পুরস্কার পেয়েছিলাম। কিন্তু স্যার, আমরা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। যদি সাহায্য হিসেবে আপনি আমাদের একটা চাকরি পাইয়ে দেন, আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। শোন, ভিক্ষে করছি বলে মনে হচ্ছে না তো? না ভাই, আমরা তো নাগরিক হিসেবে দরখাস্ত করছি। পোস্ট করে দেই চিঠিটাকে। এতদিনে তো চলে আসা উচিত রে। হ্যাঁ, চল দেখি খোঁজ নিয়ে। চিঠি এসেছে নাকি পিয়ন বাবু? না, এখনো আসেনি তোমাদের কোনো চিঠি। সেই কবে 1 মাস আগে চিঠি পাঠিয়েছিলাম। আরে দিল্লি তো অনেক দূর, তোমরা তো জানোই। তোমরা তো গিয়েছিলে না মেডেল নিতে? তখন তো ছোট ছিলাম। হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছো। দেখো, চিন্তা একদম করো না, চিঠি যখনই আসবে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। পোস্টম্যান তোমাদের বাড়ি ভালোভাবে চেনে। আরে মেডেল পেয়েছিলে না তোমরা, চিঠি তোমরাই পাবে। সত্যি বলতে কি, 10 জনের মধ্যে 9 জনই তোমাদের মতো সন্ত্রাসবাদীদের পেছনে ছুটতো না। তোমরা তখন সেটা ভেবে করেছিলে নাকি রাগের বশে করেছিলে তা জানি না, তবে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলা, তাও আবার তখন যখন না উল্টো দিকে কারোর হাতে বন্দুক রয়েছে, ভাই এর মধ্যে কতটুকু বাহাদুরি আর কতটুকু বোকামো এ তো আমার জানা নেই। ভাই কিছু মনে করো না, এই কথা প্রসঙ্গে বলে ফেললাম আর কি। আরে তোমার কথায় কি খারাপ ভাববো কাকা, হয়তো তুমি ঠিকই বলছো। আমরা সজ্ঞানে ছিলাম নাকি অজ্ঞানে ছিলাম জানি না আমরা তখন কি করছিলাম। আমরা ঠিক করেছি না ভুল করেছি সেটা ভেবেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। সে সময় যা মনে হয়েছিল তাই করেছিলাম। তারপর অনেকদিন আমরা মিলিটারি ক্যাম্পেও তো ছিলাম। কতদিন ওখানে থাকলাম, আর ওখান থেকে বেরিয়ে আমরা একদম পাল্টে গেলাম, তাই না রতন? কখনো ভাবিও নি যে জীবনে এরকম দিন দেখতে হবে। সাবধান অল ব্যাটালিয়ন! আচ্ছা, এতদিন তোমরা যখন মিলিটারি ক্যাম্পে ছিলে, তো ওখানে গিয়ে তোমরা দুজনে চাকরি চাইছো না কেন? ক্রিকেটের দ্বারা ভারতের সম্মান বাড়ানোর জন্য ভারতীয় ক্রিকেট টিমের রান মেশিন নামে পরিচিত অরুণ বাত্রাকে আজ ভারতীয় সেনা অনারারি মেজরের পদে সম্মানিত করেছে। এই আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। এই পোস্ট, এই ইউনিফর্ম আমার ছোটবেলার স্বপ্ন ছিল, যেটা আজ সত্যি হয়েছে। আই লাভ মাই ইন্ডিয়া। আমি তোমাদের কেসটা আগেই শুনেছি। তোমাদের তো ফৌজে থাকা উচিত। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি কিছু করতে পারেন? যা করতে হবে তোমাদেরই করতে হবে। আর্মির জবের জন্য কয়েকটা সিলেকশন প্রসিডিওর আছে, টেস্ট দিতে হয়, এক্সাম হয়। আমরা তৈরি আছি স্যার। আমরা সব পরীক্ষা দিয়ে দেবো স্যার, ব্যাস একটা সুযোগ দিন আমাদের। নিশ্চয়ই, গিভ ইউর বেস্ট শট। কিন্তু এই বছর তো এক্সামের ডেট পেরিয়ে গেছে, এখন তোমাদের পরের বছরই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আর কিছু? ওখানে নিশ্চয়ই কাজ পাবি। আমারও সেরকমটাই মনে হয়। পরেরবার ফর্ম বেরোতেই ফিল আপ করে দেবো। হয়ে গেলে তো খুবই ভালো হবে বাবা। ফৌজে সৈনিকদের মাইনেপত্রও ভালো, আর হয়তো একটা থাকার জায়গাও পাওয়া যাবে। আরে মা, অনেক লোক কাজ করে ওখানে। আমি আর রতন ওখানে 4 মাস ছিলাম। ওখানে নিয়ম কানুন আমরা সব জানি, আমাদেরকে তো নিশ্চয়ই নিয়ে নেবে। তোদের দুজনের ফৌজের চাকরির ব্যাপারে আগেই ভাবা উচিত ছিল। তোরা কাজটাও তো সেনাদের মতনই করেছিস। তোদের মতন সাহসী ছেলেদের ফৌজে দরকার আছে। হ্যাঁ বাবা, আমাদের আর্মিতে আগেই অ্যাপ্লাই করা উচিত ছিল। দেরি হয়েছে ঠিকই, ভালো হয়েছে। সুমিত বড়ুয়া, অরবিন্দ আর রতনের প্রিয় সায়েন্স টিচার, যে কিনা অন্য একজন টিচারের উপকারের জন্য সন্ত্রাসবাদীদের সঙ্গে বোঝাপড়া করতে গিয়েছিল আর তাকেই খুন করা হয়। সুমিত একটা সরকারি চাকরি করত,
ওনার মৃত্যুর পর ওনার বাচ্চাদের ফ্রি এডুকেশন প্রদান করা হয়। ওনার স্ত্রী আর তার পরিবারের সবার জন্য প্রত্যেক মাসে পেনশনের ব্যবস্থা করা হয়। রতন আর অরবিন্দ যারা সুমিতের হত্যাকারীকে ধরেছিল, তারা একটা স্টেবল জীবনযাপন করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। যে কোনো স্টুডেন্ট যারা বেভারি অ্যাওয়ার্ড পেয়ে থাকে তাদের কিছু কনসেশন দেওয়া হয়। গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত পুরো এডুকেশন স্পন্সর করা হয়। সারা দেশের ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজে তাদের জন্য রিজার্ভেশন থাকে। যে কোনো জায়গায় পড়ার জন্য তাদের সাহায্য করা হয়। 2011 সালে অরবিন্দ আর রতনের ব্রেভারি অ্যাওয়ার্ড পাওয়ার 6 বছর হয়ে গিয়েছিল। ওরা দুজন আর্মিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে। তো কবে ডাকবে ওরা? বললো 1 সপ্তাহের মধ্যে। বাহ, খুব ভালো, খুব ভালো। ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, তো ফল পেলে তো অবশেষে। তো আমার তরফ থেকে তোমাদের জন্য লাক বেস্ট। বেস্ট অফ লাক। হ্যাঁ, ওই হলো বেস্ট অফ লাক। যাই হোক, সবকিছু ভালোই ভালো মিটে গেলেই ভালো। কি হলো? কি লেখা আছে? বলছিস না কেন? কি হলো? কি লেখা আছে? বলছিস না কেন? এত বছর বাদে তোমাদের দুজনকে দেখে ভালো লাগছে। বসো। দেখো, ব্যাপারটা হলো আমাদের ফোর্সের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, ফিজিক্যাল, মেন্টাল সব কিছু। তোমরা দুজন সব পরীক্ষায় দিয়েছো, নম্বর কম হয়েছে, সিলেক্ট হওনি। আর এই সিদ্ধান্ত আমি কেন, কেউই বদলাতে পারে না। স্যার, আমরা খালি হাতে একটা সন্ত্রাসবাদীকে ধরেছিলাম, তাও ছোটবেলায়। স্যার, আমাদের একটা সুযোগ দিন, আমরা নিশ্চয়ই কিছু করে দেখাবো। এখন তোমাদের দুজনকে আমি এটা কি করে বোঝাবো যে তোমরা তখন যেটা করেছিলে একটা জোশে করেছিলে? তখনকার অরবিন্দ রতন আর আজকের অরবিন্দ রতনের মধ্যে অনেক তফাৎ। কি তফাৎ স্যার? বলুন না স্যার। তাহলে শোনো তোমরা, এই সেই ফাইল যেখানে তোমাদের রিজেক্ট হওয়ার কারণগুলো রয়েছে। আমি ভালোভাবে পড়েছি। তুমি রতন, তুমি ফিটনেস এক্সামিনেশনে ফেল করেছো, আর তোমার ফিটনেস নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। আর তুমি অরবিন্দ, পুরো 4 ইঞ্চি কম। আর্মির মিনিমাম হাইট রিকোয়ারমেন্টের থেকে 4 ইঞ্চি কম তুমি। দেখো, তোমাদের দুজনের ওপর আমার পুরো সহানুভূতি রয়েছে, কিন্তু আর্মিতে তো আমি কিচ্ছু করতে পারবো না। আই এম সরি, রিয়েলি সরি। শক্তি, পাওয়ার, কোথা থেকে আসে মানুষের মধ্যে এই শক্তি? নিজেদের শরীর থেকে? না। হাতে ধরে থাকা অস্ত্র থেকে? না। শক্তি আসে মানুষের মস্তিষ্ক থেকে, মানুষের সেই দৃষ্টিভঙ্গি থেকে। আর যদি তোমার মধ্যে সেই সাহস, বিশ্বাস থাকে যে তুমি অন্যের জন্য কিছু করতে চাও, তাহলে সেটা অবশ্যই করো। কারণ শক্তি আর সাহস মানুষের সেই পরিচিতি যেটা দিয়ে সে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য যে কোনো অবস্থায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। যখন কেউ আমার সাকসেসের ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তখন 4টে শব্দের উপর জোর দেই: পাওয়ার, এনার্জি, কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস। আর এই সব কিছুর জন্য চাই নিউট্রা প্ল্যান। যদি আপনিও চান আপনার বাচ্চা পরিশ্রমী হোক, সাহসী হোক, আর যদি না কনসেন্ট্রেশন লুজ করাতে চান, তাহলে আপনার বাচ্চা চাই নিউট্রা প্ল্যান। হ্যাঁ,
আমি তোমাদের দুজনের সব ডিটেল নোট করে নিয়েছি। এবার আমি এটাকে ফরওয়ার্ড করব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, যতদিন না তোমাদের দুজনকে আমাদের এখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে না ডাকে, তাহলে এখানে এসে আবার দাঁড়িয়ে যেও না, ভালো লাগে না, বুঝেছো? যাও। রতন আর অরবিন্দের কাহিনী প্রিন্ট মিডিয়া 2012 সালে তুলে ধরে। এই দুঃখজনক ঘটনা আমাদের সমাজের প্রতিবিম্ব। এই দুটি ছেলে অদ্ভুত সাহসের প্রমাণ দিয়েছিল। এই দুজনকে চারা গাছের মতো যত্ন করে প্রয়োজন ছিল একটা মহিরুহ তৈরি করার। ওরা যেটা করেছিল সেটা সারা দেশের যুব সমাজের কাছে একটা ইন্সপিরেশন। আমাদের এটা মনে হয় যে এই রকম দৃষ্টান্ত সৃষ্টি করা ছেলেদের সঙ্গে ন্যায় হওয়া উচিত। ওদের সাহায্যের এমন একটা হাত প্রয়োজন যা ওদের দৃঢ় আর আদর্শ নাগরিক তৈরি করবে। হ্যালো, এটা আইসিসিডব্লিউ গুয়াহাটির অফিস? ইয়েস ম্যাম, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কেসের ব্যাপারে কথা বলার আছে। কোন কেস? এটা 2005-এর কেস, রতন বিশ্বাস আর অরবিন্দ দাস। ম্যাম, এটা অসমের ডাকুয়াপাড়ার কেস, কামরূপ ডিস্ট্রিক্ট। রতন আর অরবিন্দ একটা খুব সাহসিকতার কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভবত আমি শুনেছি। ওদের সম্পর্কে কি বলার ছিল? ম্যাম, তখন ওরা বাচ্চা ছিল, আর এখন 7 বছর পরে ওদের 22-23 বছর বয়স, আর ওদের অবস্থা বেশ খারাপ। আর যতদূর আমি জানি, আইসিসিডব্লিউ সমস্ত সাহসিকতার পুরস্কার বিজেতাদের এডুকেশন অ্যান্ড অল ওভার ডেভেলপমেন্টের ব্যাপারে বেশ সক্রিয়। আমি আপনার কাছে অ্যাপিল করছি যে এই দুজনের জন্য কিছু করা হোক। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি ওদের দুজনের রেকর্ডটা চেক করি। যদি আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমি সেটা নিশ্চয়ই রেকটিফাই করব। থ্যাংক ইউ ম্যাম। রতন বিশ্বাস আর অরবিন্দ দাস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি ওদের দুজনের রেকর্ডটা চেক করি। যদি আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমি সেটা নিশ্চয়ই রেকটিফাই করব। থ্যাংক ইউ ম্যাম। আমরা দর্শকদের বলে রাখি, আমাদের আজকের এই কেসটা অসমের কামরূপ জেলার ডাকুয়াপাড়া গ্রামের আদিবাসী 2 যুবকের জীবনের উপর তৈরি, রাতুল আর ঋতুপর্ণ। রাতুল আর ঋতুপর্ণের ঘটনা আমরা একটা প্রিন্ট মিডিয়ার নিউজ আর্টিকেল থেকে জানতে পারি, আর আমরা এই ব্যাপারটা আইসিসিডব্লিউর আসাম স্টেট ব্রাঞ্চের আধিকারিকদের সামনে তুলে ধরি। আইসিসিডব্লিউ আসাম থেকে রাতুল আর ঋতুপর্ণকে যদিও আমরাই নমিনেট করেছিলাম সাহসিকতা পুরস্কারের জন্য, কিন্তু আমরা প্রথমে আসলে আমরা চেষ্টা করেছিলাম ওদের দুজনের সাথে দেখা করার, কন্ট্যাক্ট করার, কিন্তু আমাদের তরফ থেকে কোনো খামতি থেকে গেছে। কন্ট্যাক্ট নাম্বার আমরা পাইনি, যার জন্য ইচ্ছে থাকলেও দেখা করতে পারিনি, তাই ওদের কোনো সাহায্য করতে পারিনি। আইসিসিডব্লিউর অসম স্টেট ব্রাঞ্চের আধিকারিকরা খুবই দুঃখের সঙ্গে নিজেদের ভুল শুধরে রাতুল আর ঋতুপর্ণকে আইসিসিডব্লিউর গুয়াহাটির অফিসে ডেকে পাঠায়, আর তাদের ভরসা দেয় যে ওই দুজনকে জীবনে কিছু করার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা সুযোগ করে দেবে। রাতুল আর ঋতুপর্ণ, তোমাদের দুজনের ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি, আর পেপারসও আমি চেক করে নিয়েছি, আর যতটা সম্ভব তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা কোনো ভালো সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা তোমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাবো, গভর্নর সাহেবের সঙ্গেও দেখা করাবো, আর যতটা সম্ভব চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এখন আমরা ভীষণ খুশি, কারণ আইসিসিডব্লিউর তরফ থেকে আমরা হেল্প পেতে চলেছি, আর আমি আশা করছি যে আমরা কোনো সরকারি চাকরি পাবো, আর আমরা আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য কিছু ভালো কাজ করতে পারবো, আর দেশেরও সেবা করতে পারবো। ক্রাইম পেট্রোলকে আমরা আইসিসিডব্লিউ আসামের তরফ থেকে ধন্যবাদ দিতে চাই,
আসলে ওদের জন্যই আমরা আবার সুযোগ পেয়েছি রাতুল আর ঋতুপর্ণের সাথে দেখা করার। আর এখন তো আমাদের রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেছে যে যতটা সম্ভব ভালো চাকরি ওদের দেওয়ার। আমরা তো ঠিক করেই নিয়েছি ICCW আসামের পক্ষ থেকে ওদের জন্য যতটা সম্ভব করার। এ তো সুখবর, ভরসা রাখলে ফল পাবেই, বিফলে যাবে না। আমাদের বিশ্বাস আছে আর সম্পূর্ণ আশা যে এই দুজন যুবক যারা গত 7 বছরে এতদিন হতাশার অন্ধকারে মাথা ঠুকছিল, এবার তাদের সাথে অন্যরকম হবে। ওরা নতুন দিশা খুঁজে পেয়েছে, সুযোগ পেয়েছে। এবার ওরা এটা সুযোগ নিয়ে জীবনে নতুন কিছু করে দেখাবে। অপরচুনিটির দরজা সবার জন্য খোলা থাকা উচিত। এবার তারা সেই দরজা খুলে আকাশে উড়ে বেড়াবে, 2-1 কদম চলবে নাকি নিচে পড়ে যাবে, সেটা যার যার ক্যাপাসিটি, তাদের হার্ডওয়ার্ক আর হয়তো কিছুটা অংশ ভাগ্যের হয়ে থাকে। কিন্তু সুযোগ পাওয়াটা ভাগ্য হওয়া উচিত নয়, এটা একটা সাংবিধানিক অধিকার হওয়া উচিত। দেশের জন্য জেতা কোনো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বা কালচারাল অ্যাওয়ার্ড আর দেশের সুরক্ষার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো সন্ত্রাসবাদীকে ধরা, এই দুটোর মধ্যে পার্থক্য করা অনেক বড় অন্যায়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করা সাধারণ মানুষের কৃতিত্ব ততটাই যতটা অলিম্পিকে মেডেল আনা বা ক্রিকেট খেলায় রেকর্ড বানানো। আজকে যুব সম্প্রদায়ের কাছে রোল মডেলের অভাব আছে, আর আমরা যদি রাতুল আর ঋতুপর্ণর মতো বাহাদুর ছেলেদের হিরো বানাবার বদলে, তাদের রোল মডেল বানাবার বদলে তিক্ততা আর অন্ধকারে তাদের ডুবে যেতে দিই, তাহলে আমরা স্কুল কলেজে বাচ্চাদের কি বিষয়ে পড়াবো? সেই কজন ফ্রিডম ফাইটার, সেই দুজন খেলোয়াড়, একজন ডিরেক্টর, অ্যাক্টর বা গায়ক। আমরা যদি আমাদের বর্তমানের হিরোদের বাহবা না দিই, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ কি করে লিখব? আমাদের আজকের যুব সম্প্রদায়ের কাছে রোল মডেল কে হবে? ক্রাইম পেট্রোলের টিম ICCW মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের অসম স্টেট ব্রাঞ্চকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে যে ওনারা এগিয়ে এসে ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডের সম্মানকে বজায় রাখার দায়িত্ব নিয়েছেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকের নতুন একটা কেস নিয়ে।